বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন। আমাদের জীবনে পানির গুরুত্ব ঠিক এতটাই যে এই তরল পদার্থটি ছাড়া আমরা আমাদের অস্তিত্ব কল্পনাও করতে পারি না। মানচিত্র অনুসারে পৃথিবীর 3 ভাগই পানি দ্বারা গঠিত হলেও পৃথিবীর অনেক দেশই এখন পর্যন্ত পর্যাপ্ত পানি সংকটে ভুগছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি দেশ হল সৌদি আরব। স্যাটেলাইটের সাহায্যে দেখা যায় দেশটির পুরোটাই মরুভূমিতে আবৃত। এটা এমনই এক বিরল দেশ যেখানে কোনো নদী নেই, উপরন্তু না মাটির নিচে না মাটির উপরে কোথাও পানির মজুদ নেই। সহজ ভাষায় বললে প্রকৃতি সৌদি আরবের কাছ থেকে পানীয় জল পাওয়ার সকল প্রাকৃতিক উপায় ছিনিয়ে নিয়েছে। কিন্তু এত কিছুর পরেও সৌদি আরবে পৃথিবীর একমাত্র দেশ যেখানে সবচাইতে বেশি পানি খরচ করা হয়। কিন্তু এখন প্রশ্ন একটাই, এই মরুভূমিময় দেশে আদতে এত পানির যোগান কোথা থেকে আসে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যেরই পর্দা উন্মোচন করব, যেটা দেখার পর আপনার মনে হবে সৌদি আরব যেন কোনো মরুভূমির দেশই নয়। তো চলুন শুরু করা যাক। মূলত সৌদি আরব একটি ইসলামিক দেশ, যেখানে প্রতি বছর লাখো মানুষ হজের উদ্দেশ্যে মক্কায় আসে। আর সেখানে এই লাখো মানুষ তাদের শরীর পবিত্র করার জন্য অজু করে থাকে। আর এই লাখো মানুষের অজুর জন্য প্রচুর পরিমাণ পানি খরচ করতে হয়। মূলত একজন মুসলমান হিসেবে সবসময় পাক পবিত্র থাকার নিয়তে অজু করা আবশ্যক। আর সৌদি আরব একটি মুসলিম দেশ হিসেবে অজুর উদ্দেশ্যে এত পানি খরচ করা একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু কথা হচ্ছে, যেহেতু এই দেশের না মাটির উপরে না নিচে কোথাও পানির মজুদ নেই, তো তারা এত পানি কোথা থেকে খরচ করে? যে কোনো দেশেরই খাবার পানির 3টা প্রাকৃতিক উপায় থাকে। প্রথমত ভূগর্ভস্থ পানি, দ্বিতীয়ত নদী নালা অথবা ঝিলের পানি, আর তৃতীয়ত সমুদ্রে বরফ জমানো পানি, যা মূলত শীত প্রধান দেশগুলোতেই পাওয়া যায়। কিন্তু আফসোসের বিষয় হলো সৌদি আরবের কাছে খাবার পানীয় পাবার এই 3টি সোর্সের একটিও নেই। একটা সময় সেখানে অনেক কুয়ো মজুদ ছিল যেখান থেকে তারা পানি সংগ্রহ করত। কিন্তু 1970 সালের দশকে সৌদি আরব সরকার সেখানকার জনগণকে চাষাবাদের জন্য উৎসাহিত করতে থাকে। আর জনগণও উৎসাহিত হয়ে চাষাবাদ করতে শুরু করে দেয়। আর তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে মরুভূমির মাঝে সবুজ শস্য ফলে ওঠে। সৌদি আরবের সরকার ফসল উৎপাদনের এই ব্যাপক সাফল্য দেখে ভাবল তারা পুরো মরুভূমিতেই কেন ফসল উৎপাদন করছে না। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে, এই সমস্ত ফসলি জমি এদেশের মাটির নিচে থাকা সমস্ত মজুদ করা পানি শুষে নিয়েছে। আর 2008 সাল আসতে আসতেই এদেশের মজুদ থাকা শেষ কুয়োটির পানিও ফুরিয়ে যায়। এমত অবস্থায় সৌদি আরবের কাছে যতটুকু পানি মজুদ ছিল তা সব শেষ হয়ে গিয়েছে। এদিকে সেখানে না আছে কোনো নদী, না হয় বৃষ্টি। আর এভাবেই শুরু হলো সৌদি আরব আর তার পানি পিপাসুদের মাঝে দ্বন্দ্ব। আর যখন তারা হন্য হয়ে পানির সন্ধান করছিল, তখন তারা আবিষ্কার করলো তাদের দেশ 3 দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত। একদিকে ভারত মহাসাগর, অন্যদিকে রেড সি, আর আরেকদিকে খাম্বাত উপসাগর। কিন্তু তাই বলে তো আর সরাসরি সমুদ্রের পানি পান করা যায় না, কারণ এই পানি পান করা মৃত্যুকে ডেকে আনার সমান। কিন্তু এখন সৌদি আরবের কাছে একটাই উপায় ছিল, যে কোনোভাবে সমুদ্রের এই পানিকে পানযোগ্য করে তোলা। সমুদ্রের পানি থেকে লবণ আলাদা করে 4 কোটিরও বেশি জনসংখ্যাবহুল এই দেশের পিপাসা মেটানোই তাদের এখন প্রধান কাজ। তাদের কাছে খাবার পানীয়র এখন 2টা রাস্তা আছে, কোনো বিশাল ছাঁকনি দিয়ে সমুদ্রের পানি ছেঁকে লবণ আলাদা করা, আর ফ্রেশ পানি খাওয়া। কিন্তু এভাবে করে পানি খাওয়া অনেক কঠিন কাজ। দ্বিতীয়টা হলো তাপীয় পদ্ধতিতে লবণ মুক্ত করা, উচ্চ তাপমাত্রায় তাপ দেওয়া যাতে লবণ নিচেই থেকে যায় আর পানি বাষ্প হয়ে উপরে জমা হয়, যা পরবর্তীতে পানি রূপে এই 4 কোটিরও অধিক জনসংখ্যার পানির চাহিদা মেটানোর জন্য তৈরি করা হবে। আপনি জেনে অবাক হবেন যে মাত্র 1 বছরের মধ্যেই সৌদি আরব তাদের দেশে বিশ্বের সবচাইতে বড় ওয়াটার ডিস্যালিনেশন প্লান্ট স্থাপন করে ফেলে। আর প্রায় প্রতিদিন 30.3 লাখ কিউবিক মিটার সমুদ্রের পানি পানীয় জলে পরিণত করা হয়। লিটারে হিসাব করলে যা 3 বিলিয়ন লিটারের থেকেও অনেক বেশি। তাছাড়া অবাক করা বিষয় হলো, তার পরের বছর অর্থাৎ 2009 সালে সমুদ্রের পানি পানীয় জলে পরিণত করার পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। প্রতিদিন এই এত বিশাল পরিমাণ সামুদ্রিক পানি পানযোগ্য করতে সৌদি আরব 30 কোটিরও বেশি টাকা খরচ করে। তার মানে বছরে 10,950 কোটি টাকারও বেশি। কিন্তু এত কিছুর পরেও এই দেশে পানির ব্যবহার অত্যাধিক। এক রিপোর্ট অনুসারে এই সৌদি আরব ইউরোপিয়ান দেশের তুলনায় দ্বিগুণ পানি খরচ করে, আর এশীয় দেশের তুলনায় তা দ্বিগুণেরও বেশি। সৌদি আরবের এই রূপান্তরিত পানির সবচেয়ে বেশি ব্যবহার হয় মূলত ফসলি জমিতে, তাদের শৌচাগারে এবং মসজিদের অজুর কাজে। কিন্তু অতি তাপমাত্রায় পানি খরচের কারণে সৌদি আরব তাদের দেশের ফসলি জমির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, আর পানির জন্য অন্য কোনো উপায় খুঁজতে শুরু করেছে। কারণ সমুদ্রের পানি থেকে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ায় অনেক বেশি অর্থ খরচ হয়ে যায়। যদিও সৌদি আরবকে পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্যতম একটি ধরা হয়, কিন্তু এই দেশের অর্থনৈতিক সচল অবস্থার মূল কারণ তাদের দেশের বিপুল তেল ভান্ডার। কিন্তু একদিন এই তেলের বিপুল সম্ভারও শেষ হয়ে যাবে, আর সেদিন সৌদি আরবের অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে। সৌদি আরবের সবচেয়ে বড় দুর্বলতা হলো সেখানকার আবহাওয়া, যা সরাসরি সেখানকার ভূগর্ভস্থ পানির ওপর প্রভাব ফেলে। কিন্তু ভূগর্ভস্থ পানি একবার শেষ হলে তা আবার রিজার্ভ করতে হয়, যার জন্য প্রয়োজন ভারী বর্ষণ, যেটা সৌদি আরবে নেই বললেই চলে। যদি কখনো বৃষ্টিপাত হয় তবে সেটার স্থায়িত্বকাল হয় মাত্র 1 থেকে 2 দিন। সম্প্রতি সৌদি আরবের সরকার পানির এই
এই দুর্দশা নির্মূলে বেশ কিছু পরিকল্পনা তৈরি করেছে। সেখানকার মসজিদে ব্যবহৃত পানি শৌচাগারে এবং সমুদ্রের পানি বিশুদ্ধকরণ করে ফসলি জমিতে ব্যবহারের চিন্তা করছে। সময় থাকতেই যদি সৌদি আরব পানির এই বিশাল সমস্যার কোনো পার্মানেন্ট সমাধান খুঁজে না বের করে, তাহলে এতে কোনো সন্দেহ নেই যে সৌদি আরবের আগামী প্রজন্মকে পানি দেখার জন্য যেতে হবে কোনো জাদুঘরে। বন্ধুরা, বর্তমান সময়ে পানি সমস্যা শুধুমাত্র সৌদি আরবেরই নয়, পৃথিবীতে এমনও অনেক দেশ আছে যেখানে মানুষ খাওয়ার জন্য পানি পায় না। সৌদি আরবের মতো ধনী দেশ সহজেই পানির সমস্যা অর্থের জোরে সমাধান করতে পেরেছে, কিন্তু এখনো এমন কিছু দেশ আছে যেখানকার মানুষ এক ফোঁটা পানির জন্য মৃত্যু ঝুঁকি নিতেও দ্বিধা করে না। আপনি জেনে অবাক হবেন যে শুধুমাত্র বিশুদ্ধ পানি পান না করতে পারার অভাবে প্রতি বছর 20 লাখ শিশু মারা যায়। তার মানে প্রতিদিন 5000 এবং প্রতি মিনিটে 4 জন শিশু মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এ থেকেই বোঝা যায় আমাদের জীবনে পানির গুরুত্ব ঠিক কতটা। তাই আমাদের কাছে যতই পর্যাপ্ত পরিমাণ পানি থাকুক না কেন, আমাদের উচিত পানির প্রতিটি ফোঁটা হিসাব করে খরচ করা, নয়তো পানির অভাব পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়বে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।